রাধে রাধে, গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তোমাদের সকলকে নতুন একটি ব্লগে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আজকে স্যাটারডে, আজকে হচ্ছে শনিবার। এখন 8:30 মতো বাজে। আমি এখন যাচ্ছি চা করতে, তো ভাবলাম যে ভিডিওটা শুরু করা যাক। আর আজকে উঠেছি একটু দেরি করে, ঘুম থেকে উঠেছি আজকে ওই 7টারও পরে উঠেছি। উঠতে ইচ্ছে করছিল না, আসলে মাথাটা আজকে না ধরেছিল। কালকে কি হয়েছে, কালকে আমার জলটা অত্যাধিক কম খাওয়া হয়েছে, মানে এত কম জল কোনোদিনই খাই না, যার জন্য না মাথাটা একদম ধরেছিল। ভোরবেলার দিক থেকে মাথা ধরে আছে। উঠেছি, তাও উঠে গিয়ে আবার গিয়ে শুয়ে পড়েছি। ওদেরকে ওকে বললাম মাথাটা একটুখানি ম্যাসাজ করে দাও, মাথাটা খানিকক্ষণ ম্যাসাজ করে দিয়েছে। তো ওষুধপত্র কিছু খাইনি, মাথা যন্ত্রণার ওষুধ খাইনি। আর এখন যাচ্ছি একটু আদা দিয়ে ভালো করে চা করি। চাটা খেলে আশা করি ঠিক হবে। এখনও কেউ আমরা চা খাইনি। ওরাও আজকে উঠে গেছে, মোটামুটি টাইমে উঠে গেল। 8টা 8:30-র মধ্যেই উঠে গেছে ওরা। এই জাস্ট গোপাল উঠলো, উঠে ব্রাশ করলো। তো আমি বললাম ঠিক আছে, ভালো হয়েছে উঠেছিস, এখন তাহলে একটু চা করি, আদা দিয়ে একটুখানি চা খা। সপ্তাহে একদিন চা খাওয়া যেতেই পারে। ওই দেখো কী অবস্থা, চুল আসতে দেবো, ফুলাতা পরে নিয়েছে। আর এখন এই ঘরদোরগুলো মানে টুকটাক কাজকর্মগুলো করে নিলাম। ঘরে টুকটাক গোছানো, ঘরদোর ঝাড় দেওয়া সব কমপ্লিট। এখন গিয়ে রান্নাঘর তো রাতের বেলায় সব করে রেখে দিয়েছিলাম, কোনো কাজ আমার সেরকম ছিল না। শুধু এখন হালকা ফুলকা কাজ দিয়ে দিনটা শুরু করতে পারবো। রাতের বেলা যদি মোটামুটি একটু গুছিয়ে রাখা যায় না সংসারটাকে, তাহলে সকালবেলায় না অতটা চাপ থাকে না। ঠিক আছে, তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করলাম, তোমরা দেখতে থাকো। আর বেডরুমটা এখন এলোমেলো, বেডরুমটা এখন গোছাতে যাচ্ছি না। আগে চা খাই, চাটা খেয়ে তারপরে যাবো বেডরুমটা গোছাবো, গুছিয়ে তারপরে ওদেরকে কিছুক্ষণ পড়াবো, ওদেরকে পড়তে বসাবো। মোটামুটি ঘন্টাখানেক ওদেরকে পড়াতে হবে, কারণ পরীক্ষা শুরু সোমবার থেকে, মানে এই কাল বাদে পরশু থেকে পরীক্ষা। PA2 এক্সাম শুরু, তারপরে তো ওদের ফাইনাল পরীক্ষা হবে সেই ফেব্রুয়ারি শেষের দিকে। মোটামুটি ওই ফেব্রুয়ারি শেষের দিকে শুরু হয়, মার্চের ওই 1-2 তারিখের মধ্যে শেষ হয়ে যায়। তার আগেই হয়তো শেষ হয়ে যায়, এরকম হয় আর কি। তো চলো, এইগুলো দায়িত্ব সংসারে, তো করতে তো হবেই। আর ভিডিওটাও করতে হবে, ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করতে হবে, কারণ এটা আমার কাজ। ঠিক আছে, তো চলো দেখতে থাকো ব্লগটা। আছে তো এই যে রান্নাঘর দেখতে পাচ্ছ, রাতের বেলা সব গুছিয়ে রাখে, যেহেতু রান্নাঘর একদম নিট অ্যান্ড ক্লিন। লাইটটা জ্বালে, ওদিকে মার সকালের পুজো হয়ে গেল, তো ভালো হয়েছে, চাটা এখন খেতে পারবে। তো এই যে বাসনপত্র মেজে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছিলাম, সব গুছিয়ে রেখেছিলাম, এদিকটাও পুরো ভালো করে গুছিয়ে রেখেছিলাম। আর এখন এই চা করব। বাদাম ভিজিয়ে রেখেছি, এই বাদামগুলো আগে খেতে দিই, চাটা বসিয়ে বাদামগুলো ছুলে দিয়ে দিই। সবার জন্যই বাদাম ভিজিয়ে রেখেছি। তো চলো আগে চায়ের জলটা নিই। তো চায়ের জলটা বসিয়েই চলে আসলাম ছাদে। দেখলাম যে এই ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়ে দিই, আর ব্ল্যাঙ্কেটটা এই দিকে দেবো। প্রথমে ওই দিকে দিয়ে ফেলেছিলাম, তারপরে দেখলাম যে না, এই দিক থেকে ওই দিকে তাড়াতাড়ি আর কি গরম হবে, রোদটা ভালো পাবে, আর এদিকে এগুলো মেলতে সুবিধে হবে। তো তারপরে যেগুলো মেলার সেগুলো মেলে দিলাম। আর এই শীতকালে না একটু ব্ল্যাঙ্কেট রোদে দিলে ভালোই লাগে প্রতিদিন, কিন্তু প্রতিদিন আমার দেওয়া হয় না, ওই মাঝে মধ্যে দেওয়া হয় আর কি, হয়তো 2 দিন বাদে বাদে দিই। তো এখানে জল রোদে দেওয়া দেখতে পাচ্ছ, এই জলটা কিন্তু সুন্দর গরম হয়ে থাকে। আর গোপাল আসলে এই শীতকালে না ছাদে স্নান করতে ভালোবাসে। মিষ্টুও অনেক স্নান করেছে ছাদে, তো ওরা একটু ছাদে স্নান করতে ভালোবাসে। আর যখন হাওয়া দেয় তখন ছাদে স্নান করে না, মানে এখন যেহেতু অত ঠান্ডা তো এখনও পড়েনি, তো সেই জন্যই। আর এই যে ওদের এখন তো পরীক্ষা শুরু হয়ে গেছে, ইউনিট টেস্ট 2 মানে PA2 এক্সাম ওদের মানডে থেকে শুরু হয়েছে, সেই জন্য পড়াশোনার একটু চাপ আছে, প্লাস আমারও সাথে চাপ, বুঝতেই পারছো। তো সেই জন্য আগের দিন দেখবে ব্লগ দিতে পারিনি। ওদের দুজনারই না কম্পিউটার এক্সাম ছিল, তো দুজনার একসাথেই কম্পিউটার এক্সাম। তো ওই কম্পিউটার করাতে করাতে আমার নাজেহাল অবস্থা। তো আমি ভালো করেই জানি যে আমি আজকে ব্লগ দিতে পারবো না, মানে আগের দিনের কথা বলছি। তো সেই জন্যই চাটা সবার জন্যই করলাম, ওদেরকেও একটু চা দেব আজকে যেহেতু ওরা বাড়ি আছে। আর একটু আদা দিয়ে লিকার চা করেছি, তো তো একটুখানি আদা দিয়ে লিকার চা খেলে কিন্তু মানে সর্দি কাশি ঠান্ডার একটুখানি উপকার হয়। খাওয়া ভালো মাঝে মধ্যে, মানে খুবই কম। বাদামগুলো ছিঁড়ে ফেলেছে ওরা, এখন বাদামগুলো খেয়ে নাও সবাই। আমি জানো বেশি করে ছুতে আটকাচ্ছিল একবার। তো এই শুকনো চিড়েগুলো নামিয়ে নিয়েছি বলে এদিকে তোমাদের দাদা বলছে শুকনো চিড়ে কেউ খায়, এর সাথে বাদাম ভাজা কিংবা পাঁপড় ভাজা কিছু তো লাগে।
তো আমি বললাম বাদাম তো বাড়ন্ত হয়ে গেছে, বাদামের কথা খেয়াল নেই। দিয়ে বলল যে পাঁপড় ভাজা তো করতে পারো। দিয়ে তারপরে বলছিল থাক করতে হবে না। আমি বললাম না, বলেছো যখন আমি এক্ষুনি পাঁপড় ভাজা করে দিচ্ছি, বেশি একটা টাইম লাগবে না। তো সেই জন্য তাড়াতাড়ি করে আবার একটু পাঁপড় ভাজা করলাম, কারণ চিড়েটা নামিয়ে ফেলেছি বাটিতে অলরেডি, ওটা তো এঁটো হয়ে গেছে, তো ওটা তো আমি আর তুলে রাখতে পারি না রিটার্ন। তো তার জন্য পাঁপড় ভাজাটা করলাম যে না এই দিয়ে অন্তত খাওয়া হয়ে যাবে, সকালবেলা চিড়েটা শেষ হবে। তো সেই জন্য ভাজা চিড়ে, তো বালিতে ভাজা চিড়ে বেশ ভালোই লাগে। ঠাকুরের জন্য এনেছে, প্লাস আমি নিচেও 2 প্যাকেট মতো রেখেছি মাঝে মধ্যে খাওয়ার জন্য। তো দেখলাম যে অনেক দিন এরকম টাইপের খাবার খাওয়া হয় না, তো খাই একটুখানি চায়ের সাথে। তো এখানে এখন রান্না করব, সব রেডি করলাম, অনেকটা আগেই রেডি করে নিয়েছি। তো এখানে মূলোর শাকটাকে লবণ যেহেতু মাখিয়ে নিয়েছি, একদম কমে কি সুন্দর নরম হয়ে গেছে। পেছনে এখানে জলটা আছে, জলটা ফেলে দেবো, নিচে জলটা জমে আছে। আর একদম ভর্তি ভর্তি ছিল শাকটা, লবণটা মাখিয়ে রেখেছি বলে একদম কমে এই সুন্দর নরম হয়ে একটুখানি হয়েছে। এখানে ডাল সেদ্ধ করেছি, ডালটা ফোড়ন দেবো। আর এখানে পটল আলু তরকারি হবে, পটলটাকে আগে ভাজবো। মশলা এখানে রেডি করে নিয়েছি, এর মধ্যে জিরে বাটা আছে, একটু হলুদ, আর এই যে জিরে আদা বাটা, কাঁচা লঙ্কা পটলের তরকারির জন্য। আর এখানে আমের চাটনি হবে, এই যে আম। নারকেলটা আমি ওই কচু পাতুরি করবো, তার মধ্যে দেবো। নারকেলটা কালো হয়ে গেছিলো, ফ্রিজে ছিল, ধুয়ে নিয়েছি গরম জলে, তো এটা পাতো দিতে দেবো। আর মূলোর শাক একটু দেবো। আর এখানে ভাত হয়ে গেছে, তো ভাতটা এখানে রয়েছে। তো এখানে কড়াই গরম, এবার আমি পটলটা ছাড়বো। আমার মতো মানুষকে এখন মনে হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে বেরিয়ে যেতে হবে। জানি না কেন, এখন তো কোনো কিছুই শেয়ার করা বাকি থাকে না। আর কিছু কিছু ঘটনা এরকম সামনে আসছে। রিসেন্ট একটা স্কুলের ঘটনা তোমরা জানো, রাজস্থানের। আমি পুরোটা বলছিও না, কারণ বলতে গেলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। মেন্টালি ভীষণ প্রেশার পড়ে আমার এই ধরনের জিনিসগুলো। তো যাই হোক, সেই জিনিসটা যখন আমি দেখলাম, একটা সিসিটিভিতেও দেখা যাচ্ছে। তো যাই হোক, ক্লাস 4-এর বাচ্চাটি ছিল, মেয়েটি। তো যে ঘটনাটা আসলে ভিডিও মানে দেখে ফেলেছি, তো ওরকম একটা সিসিটিভি অনেকেই ব্যাপারটা ভাইরাল করে দিয়েছে। নিউজ তো বাকি তো তোমরা সবাই জানো। তো জিনিসটা এতটাই প্যাথেটিক, মানে ওই জিনিসটা ব্রেন থেকে আমার কিছুদিন যাচ্ছিলই না। তো রিসেন্ট আমি চেষ্টা করছি যাতে আমার ব্রেন থেকে ওগুলো চলে যায়। আর আমি এই জন্য জানো তো মাঝে মাঝে ভাবি, যখন এই ধরনের জিনিসগুলো সামনে আসে বা জানতে পারি, তখন মনে হয় সত্যি দুর্ভাগ্য যে সোশ্যাল মিডিয়াতে রয়েছে, সত্যি এটা দুর্ভাগ্যজনক। আগে তো ইনস্টাগ্রামে সেরকম কিছু খারাপটা আসতো না, এখন থেকে ইনস্টাগ্রামেও কোনো কিছু লিমিটেশন নেই, সবই চলে আসছে। তো এগুলো নিউজ, এগুলো তো আর কিছু লুকোবার কিছু নেই, এগুলো যারা নিউজ চ্যানেল দেখছে তারাও দেখতে পাচ্ছে। তো প্রত্যেকটা বাচ্চার মেন্টাল স্টেটটা আলাদা হয়, সবার একরকম হয় না, কারোর সহ্য করার ক্ষমতা কম থাকে, কারোর বেশি থাকে। তবে হ্যাঁ, এটা আমার মনে হয় প্রত্যেকটা ঘরের শিক্ষাটা এটা দেওয়া উচিত, প্রত্যেকটা মানে সন্তানদের এটাই শেখানো উচিত বাবা মায়ের, যে অন্তত কাউকে যেন কোনো রকম ভেঙানো, কোনো বাজে কথা না বলা, অকারণে খিল্লি উড়ানো, ইগনোর করা, এরকম বহু কিছু আছে, অনেক বাচ্চাদের ফেস করতে হয়। তো সেটা যে কতটা বাড়াবাড়ি হতে পারে। আজকে একটা ছোট্ট উদাহরণ, মানে আমার একটা জিনিসই মাথায় আসছে এই ব্যাপারটা থেকে। একটা এইটুকুনি বাচ্চা যে কাজটি করলো সেটা তো হলোই, কিন্তু এর জন্য যারা দায়ী রইল বা যারা দায়ী, তারা তো নিজেরা জানে যে আমরা দায়ী। তাদের মেন্টাল স্টেটটা কোন পর্যায়ে যাবে তারা যখন একটা টাইমে এই ব্যাপারটা বুঝবে যে আমাদের জন্যই এটা হয়েছে, বা যে একজন পার্টিকুলার যদি একটা স্টুডেন্ট হয় তার জন্যই যে ব্যাপারটা হলো, সে কি তার মেন্টাল দিক থেকে সেটাকে মানে সরাতে পারবে? যদি সে ভালো সেরকম হয়, আমার তো মনে হয় না সে সরাতে পারবে, কারণ তারও একটা জীবনের দাগ লেগে গেল যে তার জন্যই এটা হয়েছে। যাক, এইসব নিয়ে আলোচনা করে আর মন খারাপ করে লাভ নেই। ভগবানের কাছে শুধু একটাই প্রার্থনা, প্রভু তুমি প্রত্যেকটা শিশুকে সুরক্ষিত রেখো সব জায়গায়। আর তো এটাই চাইবো বজরংবলীর কাছে, যে তুমি অন্তত রক্ষা করো, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সন্তানকে রক্ষা করো। তো ওদেরকে না একটু পাঁপড় ভাজা করে দিলাম, মা একটু খিচুড়ি করেছিল, তো সেই খিচুড়িটা ওরা খেলো। মানে সকালের খাবার তো আমি কিছু করিনি, যেহেতু মা খিচুড়ি করে ভোগ দিয়েছে, মোটামুটি 11টার মধ্যে ভোগ হয়ে যায়, সেই জন্য ওরা ওই খাবারটাই কিন্তু খেয়েছে। পাঁপড় ভাজাটা ওই জন্যই করলাম। তো সকালে যেটা ভেজেছিলাম ওটা আলাদা পাঁপড় ছিল, এটা আলাদা পাঁপড়, মানে দুটোই সাবুর পাঁপড়, কিন্তু শেপটা আলাদা। তো এখানে তরকারি হয়ে গেছে, পটল আলুর তরকারি রেসিপি আর আমি বললাম না, তোমরা দেখেছো। এখন আমি মূলোর শাকটা করছি, সেটা কিভাবে রান্না করছি একটু দেখে নাও।
তো এখানে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি 5 ফোড়ন, একটু কালো জিরেও দিয়েছি, শুকনো লঙ্কা। তারপরে আমি এখানে না নারকোল কোড়া দিয়েছি, এটাকে না ভালো করে ভেজে নিলাম, একটু লাল লাল করে ভেজে নেব। আর দেখবে মূলোর শাক নারকোল দিয়ে করলে খুব টেস্টি হয় খেতে। না হলে একটু বড়ি দিয়ে করতে হবে, একটু বেগুনও কিন্তু দেওয়া যায়, বেগুন কিন্তু আমি দিই। যেমন আজকে শাকের মধ্যে কিন্তু অল্প একটু বেগুন আমি দিয়েছি, একদম ছোট ছোট করে কেটে দিয়েছি। ওটা যেহেতু লবণ মাখিয়ে রেখেছিলাম শাকটার মধ্যে, তার মধ্যে বেগুনটা ছিল একসাথে নরম হয়ে একদম কমে রয়েছে আর কি, বোঝা যাচ্ছে না। তো এখানে সব কিছু দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো। তো এর মধ্যে আমি লঙ্কা কুচিও দিয়ে দিয়েছি, মানে লঙ্কাটাও কিন্তু একসাথেই ঝিরিঝিরি করে ওর মধ্যে দিয়ে দিয়েছি। আর এই ধরনের শাকগুলো একটু ঝাল ঝাল ভালো লাগে আর কি। তো তারপরে ওটাকে লাস্টে একটু চিনি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তোমরা চাইলে এর মধ্যে আরেকটু বড়ি ভাজা করে গুঁড়ো করে ছড়িয়ে দিতে পারো, খুব ভালো লাগবে, বিস্কিটের মতো মানে মুচমুচে বড়িগুলো থাকবে, খুব ভালো লাগবে। তো এদিকে রান্না বসিয়ে দিয়েছি, এদিকে দেখলাম যে বাসনগুলো মাজতে থাকি, না হলে বাসনগুলো না জমে থাকবে। তো সেই জন্য বাসনগুলো মাজতে শুরু করে দিলাম। তো এদিক দিয়ে ওটা শাকটা হতে হতে বাসনটা মাজা আমার হয়ে যাবে, দিয়ে শাকটা নামিয়ে একটা দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা হচ্ছে কচু পাতুরি। তো কচু পাতুরিটা কীভাবে বানাবো কড়াইতে, সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখানে ডালটা এবারে আমি ফোড়ন দেব। তো আজকে না ডালটা একটু টমেটো দিয়ে করলাম, টমেটো সর্ষে কালো জিরে দিয়ে ডাল, দেখবে ধনেপাতা দিয়ে বানালে এত ভালো লাগে এই শীতকালে। তো এখানে কিন্তু মটর ডাল আর মুগ ডাল মিশিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি, মানে 50-50, অর্ধেকটা মটর ডাল অর্ধেকটা মুগ ডাল মিশিয়ে সেদ্ধ করেছি। তারপরে এখানে কালো জিরে, সর্ষে, তারপরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে টমেটোটাকে ভেজে নিয়েছি একটু নরম করে। ওর মধ্যে সামান্য একটু চিনিও দিয়েছি লবণের সাথে, হলুদ তো দিয়েছিলাম। তারপরে ডাল সেদ্ধটা অ্যাড করে দিলাম। এবারে একটু ভালো করে ফুটে ওঠার পরে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। এত সুন্দর ডালটা খেতে হবে। তো ডালটা দেখো রেডি হয়ে গেছে। আর ডালের না যে ফেনাগুলো ওঠে ওটা চেষ্টা করবে ফেলে দেওয়ার, ওটা কিন্তু ইউরিক অ্যাসিড বাড়িয়ে দেয়। তো আমি যখন ওরকম দেখি, সাধারণত আমি ওইভাবে ডাল বানাই না, তবে যদি ওরকম ফেনাটা বেরোয় তাহলে আমি সেটাকে কিন্তু ফেলে দিই। তো এখানে ডাল রেডি, একটু কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, আগে দিতে ভুলে গেছিলাম সেজন্য। এখন এই ডালটা নামিয়ে নিচ্ছি। তো এরপরেই কিন্তু কচু পাতুরির রেসিপিটা শেয়ার করব। তো আজকের ভিডিওতে না একটু এই রান্নাবান্নাই রয়েছে বেশি, মুখরোচক রান্নাবান্না নিরামিষের মধ্যে। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে কোন রেসিপিটা বেশি ভালো লাগলো। তো একটু চাটনিও করে নিচ্ছি, দেখলাম চাটনিটা আগে করি, কারণ কচু পাতুরিটা বসিয়ে রেখে আমি অন্য কাজ সারবো আর কি, কারণ ওটা হতে একটু টাইম লাগবে। আজকে না আমের জেলি চাটনি করলাম, যে এরকম করে চাটনি করি ওই রকমভাবেই করলাম, কিন্তু আমটা এত ভালো গলে গেছিলো। তো ওটাকে না আমি ভালো করে মিশিয়ে এরকম জেলির মতো বানিয়ে নিয়েছি। 5 ফোড়ন দিয়ে আমটাকে একটু হালকা ভেজেছি লবণ হলুদ দিয়ে, তারপরে অল্প জল দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে না বাতাসা দিয়েছি, অনেক বাতাসা ছিল, গুড়ের বাতাসা, সেটা দিয়ে চাটনিটা করলাম। গুড়ের বাতাসা না হলে গুড় দিতে পারো, তবে একটু চিনিও দেবে। তো এখানে কচু পাতুরি করবো আজকে, তো সেজন্য এখানে কচুটাকে ওই ঘষে নিয়েছি, গ্রেট করে নিয়েছি, মোটামুটি যেটাতে একটু এরকম টাইপের বেরোবে সেই জায়গাটা দিয়ে। আর এখানে আলুটাকে আরেকটু মোটা নিয়েছি, মানে এটার থেকে আরেকটু মোটা থাকবে আলুটা, দুটোকেই গ্রেট করে নিয়েছি। আর এর মধ্যে একটুখানি নারকোল দেওয়া আছে, নিচের দিকে নারকোলটা রয়েছে, অল্প একটু নারকোল দিয়েছি। এখন এটাকে রেডি করব। তো এর মধ্যে কী দেবো, বেশি করে লঙ্কা কুচি দেবো, এই কাঁচা লঙ্কাগুলোকে একদম ঝিরিঝিরি করে ফাইন চপ করে নেবো, ধনেপাতা কুচি দেবো, আর বাকি সর্ষের তেল, লবণ, হলুদ, এগুলো দিয়ে একটু হিং ভালো করে মাখাবো, মাখিয়ে একদম সর্ষের তেলে বসিয়ে দেবো কড়াইতে। নাড়িয়ে চাড়িয়ে পাতুরিটা করবো যেরকম কলা পাতায় করে, শুধু কলা পাতার বদলে আমি কড়াইয়ের মধ্যে করব, বাকি সবই একই রকম। তো চলো এটাকে রেডি করি, রেডি করে আগে লাস্টে বসিয়ে রেখে তারপরে হয়ে যাবে রান্না কমপ্লিট। এটা রাতে লাস্টের দিকে করছি কারণ এটা সময় লাগবে, ঢাকা দিয়ে রেখে দেবো। তো আমি চাটনির মধ্যে কিন্তু আমি ভাজা মশলার গুঁড়ো দিয়েছি, একটু মৌরি ভেজে গুঁড়ো করে দেবে, খুব ভালো হবে। তো এখানে কচু পাতুরি বানানোর জন্য তেল দিয়েছি, তেলের মধ্যে আমি লঙ্কা কুচি দিয়েছি একটু বেশি করে, আর একটু হিং দিয়েছি। তো এবারে এর মধ্যে আমি যেগুলো রেখেছিলাম ওগুলো সব দিয়ে মিশিয়ে নেব। এটা তোমরা কিন্তু চাইলে আগে থেকে মেখে রেখে দেবে, তারপরে কড়াইতে চাপিয়ে দেবে, মানে কাঁচা অবস্থায় মেখে তারপরেই কিন্তু চাপাতে হয়, তাহলেই পাতুরিটা বেশি মানে ভালো হয়। এভাবে যেমন করছি একই ব্যাপার, জাস্ট একটু 19-20 তফাৎ আর কি। তো তারপরে এই যেখানে সব দিয়ে দিলাম, এখানে কচুটাও দিলাম, আলুটাও দিলাম, আলু চাইলে নাও দিতে পারো, শুধু কচু দিয়ে করতে পারো। ধনেপাতা কুচিটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম,
হলুদ দিলাম, লবণ দেবো, কাঁচা সর্ষের তেল দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। লবণ হলুদ দেওয়া হয়ে গেল স্বাদ অনুসারে। আর কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে কেন দিয়েছি, একটু ঝাল ঝাল ব্যাপারটা আসবে, নাহলে লঙ্কা বেটেও দিতে পারো। সর্ষের তেল দিলাম, এবারে এটাকে না খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে অল্প জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো। জাস্ট কয়েকবার একটু নাড়াচাড়া দিতে হবে, একটু কাচিয়ে কাচিয়ে নাড়তে হবে কড়াইয়ের মধ্যে, তারপরেই কিন্তু রেডি হয়ে যাবে। তো এই পাতুরিটা বানানো আমি আমার দিদার থেকে শিখেছি, আমার দিদিমার থেকে আর কি। দিদিমা এরকম মানে আমার যখন এখানে বেড়াতে আসতো তখন ওই কলা পাতা তো আমাদের এখানে নেই, তো কলা পাতা ছাড়া কি করে পাতুরিটা করা যায় সেটা এরকমভাবে দেখিয়ে দিয়েছিল, বলছে এরকম করেও কিন্তু ভালো হয়। সত্যিই ভালো হয় এরকম করে, মানে ওই থেকেই শিখেছি আর কি। তো মা বললো একটুখানি এরকম করে পাতুরিটা কর, তো মা আমাকে বলে দিল, মনে করিয়ে দিল, সেইভাবেই আর কি করলাম। তো এবার ঢাকা দিয়ে রেখেছিলাম। তো দেখো পাতুরিটা কেমন দেখতে হয়েছে। আমি না যেরকম কলা পাতার মধ্যে পাতুরি করার পর যেরকম পিস পিস করে বার করা হয় সেই রকমই না পিস পিস করে নিয়েছি। তো এরকমভাবে নামিয়েছি চাকা কেকের মতো, তারপরে না এরকম খুন্তি দিয়ে এরকম পিস পিস করে নিয়েছি, যে এক এক পিস সবার পাতে দিয়ে দেওয়া হবে। তো হ্যাঁ, কচু জিনিসটা খুব টেস্টি, মুখরোচক, তবে এই কচুতে কোনো গলা ধরা ব্যাপার ছিল না, খুব ভালো কচুটা ছিল। আমের চাটনিটা দেখালাম কেমন হয়েছে, আর বাকি তো তোমরা দেখেছো কি রান্না করেছি। এদিকে তোমাদের দাদা বেরোবে, তো ওকে খেতে দিয়ে দিচ্ছি। ও একদম অল্প কটা ভাত খাবে বলেছে, শুধু পটলের তরকারি দিয়ে অল্প কটা ভাত দাও, সে কটাই আর কি ও খেলো। আর কারণ সকালবেলা ও এক মুঠ মতো ভাত খেয়েছিল ওই কচু সেদ্ধ দিয়ে, ওর আসলে এখন বেরোনোর কথা ছিল না, তো ওই জন্য বলছিল লাঞ্চ করবো না, থাকুক, আমার এখন খিদে পায়নি। তো আমি বললাম না, অল্প কটা অন্তত খেয়ে যাও, সেই জন্য পটলের তরকারি দিয়ে অল্প কটা খেয়ে বেরিয়েছে। তো এই যে আমার মা লক্ষ্মীকে ফুল দিয়ে দিয়েছি, ধূপ দ্বীপ দেখালাম, ভোগও দিলাম। তো আজকের এই ভিডিওটা এইটুকুনি রইলো, আর বেশি ভিডিও শ্যুট করা হয়নি, ওবেলার দিকে ওদেরকে নিয়ে এতটাই ব্যস্ত থাকছি আমার আর ভিডিও করা হচ্ছে না। তো আজকের মতো আসি, টাটা, সবাই ভালো থেকো, রাধে রাধে।